স্নোই দ্বিতীয় পর্ব। আর সেই রাগ ঘৃণা এতটাই বেড়ে গেছে যে সে তার মাকে সহ্য করতে পারে না। তার কথা শুনলে আরও বেশি রাগ হয়। সেই জন্য তার মা বাড়িতে থাকলে সে বেশিরভাগ সময় নিজেকে ঘরে বন্দি করে রাখে, নতুবা গাড়ি নিয়ে গিয়ে নির্জন কোনো জায়গায় গিয়ে বসে থাকে। তার মায়ের প্রতি অনেক অভিমান, চাইলেই সে অভিমানের বেড়াজাল ভাঙা সম্ভব না। মনিকা চৌধুরী এখন যথাসাধ্য চেষ্টা করেও সে অভিমানের পাহাড় ভাঙতে সক্ষম হননি। মনিকা চৌধুরী বাড়ি ফিরে ছেলেকে খোঁজে, কিন্তু বাড়ির সার্ভেন্ট জানায় যে সে নাকি একটু আগে গাড়ি নিয়ে কোথাও বেরিয়েছে। মনিকা চৌধুরী বেশ বুঝতে পারেন যে সে বাড়িতে ফিরেছেন বলে তার ছেলে বাড়িতে নেই। মাঝে মাঝে মনিকা চৌধুরীর নিজেকে একজন অক্ষম মা বলে মনে হয়, কারণ সে তার ক্ষমতার জোরে ছেলের বাহ্যিক সব চাহিদা পূরণ করতে পারলেও আভ্যন্তরীণ ক্ষতগুলো কখনো ভরতে সক্ষম হননি। সে কথা ভেবে মনিকা চৌধুরীর দু চোখের পাতা ভরে ওঠে। সে আর কিচ্ছু না ভেবে নিজের রুমে চলে যায়। অপরদিকে অনিমেষ নির্জন নিরিবিলি নদীর তীরে গাড়ি সাইডে রেখে চুপচাপ বসে আছে আর ভাবছে, তার জীবনটা কেন এরকম হলো? তার কি বাবা মার ভালোবাসা পাওয়ার অধিকার নেই? কেন তার ছোট্টবেলাটা অন্য সব বাচ্চাদের মতো নর্মালি কাটলো না? ছোট্টবেলায় যা একজন খেলার সাথে পেয়েছিল, সেও না জানি কোথাও একদিন হারিয়ে গেল। তাকে অনেক খুঁজেছে অনিমেষ, কিন্তু কোথাও পায়নি। তাকে খুব মিস করে অনিমেষ। তাকে ছোট্টবেলায় অনিমেষ নাম দিয়েছিল তুতুল। তুতুল নামটা দেওয়ার কারণ হলো সে মেয়েটি দেখতে গোলগাল ছিল, একেবারে গুলুমুলু। সেজন্য অনিমেষ তাকে এই নামে ডাক দিত। আর তার তুতুল তাকে ছোট্ট করে অনি বলে। তার অনেক খেলা করতো। অনিমেষকে যদি ন্যানি বের হতে না দিত, তখন সে চুপি চুপি এসে তুতুলের সঙ্গে খেলা করতো। এসব ভাবতে ভাবতে অনিমেষ হঠাৎ বলে ওঠে, অনিমেষ, আচ্ছা তুতুল, তুমি এখন অনেক বড় হয়েছো না? তুমি দেখতে আগের মধ্যে গুলুমুলুই আছো, না পাল্টে গেছো? তোমার কি আমার কথা মনে পড়ে? আমারও কিন্তু ভীষণ মনে পড়ে। আর আমার দিয়ে ব্রেসলেটটা কি তুমি আজও যত্ন করে রেখে দিয়েছো, নাকি এটা অবহেলার পাত্র হয়ে গেছে? আমি কিন্তু তোমার দেওয়া পেন্ডেন্টটা আজও নিজের গলায় পড়ে আছি। তুতুল, তুমি কি আমার জীবনে আর আসবে না? প্লিজ কাম ব্যাক তুতুল। তুমি ছাড়া যে আমি আরও একাকিত্বের জালে জড়িয়ে যাচ্ছি। প্লিজ কাম, আই নিড ইউ তুতুল, আই রিয়েলি নিড ইউ ইন মাই লাইফ। অনিমেষ তার তুতুলের কথা ভাবতে ভাবতে বিকেল গড়িয়ে রাত হয়ে গেছে। সে রাত 10টায় বাড়ি ফিরে আসে। এসে দেখে তার মা জেগে আছে। মার দিকে এক পলক তাকিয়ে যে উপর বেয়ে উঠতে নেবে, ঠিক তখনই মনিকা চৌধুরী পেছন থেকে ডাক দিয়ে বলে, ফ্রেশ হয়ে এসো, আমি আর তুমি আজ একসাথে ডিনার করব। মনিকা চৌধুরী কথা শুনি অনিমেষ উত্তর দেয়, অনিমেষ, হঠাৎ আমার প্রতি এত দয়া দেখাচ্ছেন? সূর্য আজ কোন দিক দিয়ে উঠেছে? মনিকা চৌধুরী, বেশি বাড়াবাড়ি করছো অনিমেষ। তুমি কি বড়দের সাথে কীভাবে কথা বলতে হয় ভুলে গেছো? অনিমেষ, কিচ্ছু ভুলিনি আমি, আমার সবই মনে আছে। সেই জন্যই বলছি, আপনার সাথে ডিনার করার কোনো রুচি আমার নেই। পারলে ফুলকাকিমাকে বলে খাবারগুলো উপরে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করলে বেশি খুশি হব। বলেই ড্রয়িং রুম থেকে সিঁড়ি বেয়ে উপরে উঠে নিজের রুমে চলে যায়। মনিকা যদিও অনিমেষের কথা শুনে থম মেরে দাঁড়িয়ে থাকে। তার এইসব কথায় ভীষণ কষ্ট হয়, কিন্তু কি করবে? তার ছেলেও যে ভীষণ কষ্ট পেয়ে বড় হয়েছে, আর এখনও যে তার কষ্ট লাঘব করতে পারিনি, এসব ভেবে তার দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে। সে চোখের জলটা আলতো করে মুছে ফুলকে বলে উপরে অনিমেষের ঘরে খাবার পাঠিয়ে দিতে, তারপর নিজের রুমে চলে যায়। এদিকে অনিমেষ রুমে এসে সব ভাঙচুর করছে। তার ভীষণ রাগ উঠেছে। রাগে জোরে জোরে চিৎকার করে বলছে, কেন আসেন আপনি আমার সামনে? আপনাকে যে আমার সহ্য হয় না, সহ্য হয় না বলে হাঁটু মুড়ে ফ্লোরে বসে পড়ে। আর ফ্লোরে বসেই ঘুমিয়ে পড়ে। মনিকা চৌধুরী সকালে উঠে স্নান সেরে রান্নাঘরে যায়। রান্নাঘরে গিয়ে সবার জন্য ব্রেকফাস্ট বানিয়ে রেখে ফুলকে উদ্দেশ্য করে বলল সবাইকে ব্রেকফাস্ট দিয়ে দিতে। তারপর সে তার রুমের দিকে পা বাড়ায়, কিন্তু নিজের রুমে যাওয়ার আগে একবার অনিমেষের রুমে যায়। গিয়ে রুমের দরজাটা আলতো করে খুলে ভেতরে প্রবেশ করে। ভেতরে গিয়েই দেখে অনিমেষ গুটিসুটি মেরে ফ্লোরে বসে ঘুমিয়ে পড়েছে। সেটা দেখেই ধীরে ধীরে তার কাছে যায়। কাছে গিয়ে অনিমেষের মাথায় হাত বুলিয়ে দেয়। হাত বুলিয়ে অনিমেষের রুম থেকে বেরিয়ে এসে রেডি হয়ে নেয়। আজ তার স্নোইকে দেখতে যেতে হবে। মেয়েটাকে প্রথম দেখে কেমন মায়া জন্মে গেছে। সে বেরিয়ে পড়লো হাসপাতালের উদ্দেশ্যে। হাসপাতালে গিয়ে মনিকা চৌধুরী স্নোইয়ের কেবিনের উদ্দেশ্যে পা বাড়ায়। কেবিনের সামনে এসে দরজা নক করে, তারপর দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে। গিয়ে দেখে স্নোই কপালে হাত ডেকে চোখজোড়া বন্ধ করে শুয়ে আছে। মনিকা চৌধুরী ধীর পায়ে এগিয়ে গিয়ে স্নোইকে আলতো করে ডাক দেয়, মনিকা চৌধুরী, স্নোই, স্নোই, ও আপনি? আসুন, বসুন। মনিকা চৌধুরী, বসছি। আগে বলো, তোমার শরীর কেমন আছে? কোনো প্রকার অসুবিধা হচ্ছে না তো? স্নোই, না, কোনো প্রকার অসুবিধা হচ্ছে না, শরীরও এখন অনেকটাই ভালো।
মনিকা চৌধুরী, তা তোমার মা আর বোন কোথায়? স্নোই, ওরা একটু বাইরে গিয়েছে, এক্ষুনি চলে আসবে। মনিকা চৌধুরী, স্নোই, তোমাকে কবে ছুটি দেওয়া হবে? স্নোই, পরশু দিন। মনিকা চৌধুরী, আচ্ছা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, কিছু মনে করো না। স্নোই, না আমি কিছু মনে করবো না, আপনি বলুন। মনিকা চৌধুরী, তোমাদের সংসারে তো তোমরা তিনজন, তোমার তো সেরকম বয়স হয়নি, তুমি বোধহয় পড়াশোনা করছো, তা তোমাদের সংসার চলে কীভাবে? আমাকে বুঝো না, আমি কেবল জিজ্ঞাসা করছি। স্নোই, না ঠিক আছে, আমি কিছু মনে করিনি। আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি আর পিজিতে ভর্তি হয়েছিলাম, কিন্তু কমপ্লিট করতে পারিনি। এখন আমি ছোট্ট একটি প্রাইভেট স্কুলে জব করি, আর সেটা দিয়ে টুকটাক চলে যায় আমাদের তিনটি প্রাণীর জীবন। মনিকা চৌধুরী, তা বুঝলাম, এটা নাও, এটা আমার কার্ড, এখানে আমার অ্যাড্রেস, ফোন নাম্বার সব আছে। আমি মোবাইলে সব দিতে পারতাম, কিন্তু আমি কার্ড ব্যবহারে বেশি অভ্যস্ত। তোমার যে কোনো সমস্যা হলে তুমি এই কার্ডের মাধ্যমে আমাকে জানাবে, ঠিক আছে? সুমি প্রথমে কার্ডটা নিতে চাননি, কিন্তু পরে মনিকা চৌধুরীর জোরাজুরিতে কার্ডটা নিতে বাধ্য হয়। এই গল্পের পরবর্তী পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট করুন। ধন্যবাদ।